আসসালামু আলাইকুম সবাইকে। মাঝরাতে ভয়ঙ্কর ডাক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই নিস্তব্ধ রাতে যখন চারপাশটা জমাট বাঁধা অন্ধকারে ডুবে আছে, তখন আমরা প্রবেশ করতে যাচ্ছি এমন এক নিষিদ্ধ জগতের দোরগোড়ায়, যেখানে সময় থমকে থাকে আর বাতাস ভারী হয়ে ওঠে অশুভ কোনো অভিশাপে। আজকের গল্পটি শুধু ভয়ের নয়, এটি আপনার স্নায়ুগুলোকে ছিঁড়ে ফেলার মতো এক অভিজ্ঞতা। হেডফোনটা একটু বাড়িয়ে নিন, কারণ আজকের পর থেকে আপনি আর একা থাকার সাহস পাবেন না। গল্পের নাম রক্তাক্ত অমাবস্যা, অভিশপ্ত শ্মশানের জেগে ওঠা আত্মা। আমাদের আজকের গল্পের প্রেক্ষাপট বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামের শেষ প্রান্তে অবস্থিত সেই প্রাচীন শ্মশানঘাটটি, যা নিয়ে স্থানীয় মানুষের মুখে মুখে এক বীভৎস জনশ্রুতি আছে। গ্রামবাসী বলে, এই শ্মশানে কোনো আত্মা শান্তিতে ঘুমাতে পারে না। সেখানে দাফন বা দাহ করা প্রতিটি দেহ যেন আজও জেগে আছে, তারা অপেক্ষায় থাকে নতুন কোনো প্রাণের রক্তচোষার। গল্পের শুরুটা হয় একদল দুরন্ত যুবককে নিয়ে, রনি, সাব্বির, তন্ময় আর ফারহান। তারা অন্ধবিশ্বাসে বিশ্বাসী নয়। তাদের শখ ছিল ভুতুড়ে জায়গা খুঁজে বের করে সেখানে রাত কাটানো। তারা ঠিক করল, অমাবস্যার এই ভয়াল রাতে তারা সেই প্রাচীন শ্মশানেই রাত কাটাবে। গ্রাম্য মোড়ল বারবার নিষেধ করেছিলেন, বলেছিলেন, বাবারা, শ্মশানের আগুন আর রাতের নিস্তব্ধতাকে কখনো জাগাতে যেও না। যা চিরনিদ্রায় শুয়ে আছে তাদের শান্তিতে থাকতে দাও। কিন্তু কে শোনে কার কথা? তারা তখন অহংকারে মত্ত। রাত যখন ঠিক 12টা, শ্মশানের লোহার গেটটা আর্তনাদ করে খুলে গেল। ভেতরে ঢুকতেই এক তীব্র পচা দুর্গন্ধ তাদের নাক ঝাপটে ধরল, যেন শত শত বছরের পুরনো পচাগলা মাংসের গন্ধ। শ্মশানের মাঝখানে একটা চিতা সাজানো ছিল, কিন্তু তাতে কোনো আগুন ছিল না। অথচ অদ্ভুত বিষয়, চিতার চারপাশ থেকে ধোঁয়া বের হচ্ছিল, আর সেই ধোঁয়া যেন মানুষের আকৃতি ধারণ করছিল। সাব্বির হাতের টর্চটা জ্বালাল। আলোটা গিয়ে পড়ল একটা পুরনো শিব মন্দিরের ভাঙা দরজায়। সেখানে কেউ একজন দাঁড়িয়েছিল, লম্বা, কঙ্কালসার চেহারা, গায়ে ছিঁড়ে যাওয়া সাদা কাপড়। সে যেন কিছুই না, শুধু হাড়ের কাঠামোর ওপর চামড়া ঝুলে আছে। ফারহান সাহস করে বলল, কে ওখানে? মজা করার সময় এটা না। সেই ছায়াটা এক মুহূর্তের মধ্যে যেন বাতাসের বেগে তাদের একদম সামনে চলে এল। সে কোনো কথা বলল না, শুধু তার মুখটা যখন খুলল, দেখা গেল সেখানে কোনো জিহ্বা নেই, শুধু সারি সারি ধারালো কালো দাঁত। সেই মুখ থেকে বের হওয়া নিঃশ্বাসটা ছিল বরফের চেয়েও ঠান্ডা। শ্মশানের আশেপাশে সমস্ত ঝিঁঝি পোকার ডাক মুহূর্তেই থেমে গেল, যেন প্রকৃতি নিজেও ভয় পেয়ে চুপ হয়ে গেছে। তারা দৌড়াতে শুরু করল, কিন্তু অদ্ভুত ব্যাপার, তারা যত দৌড়াচ্ছে যেন একই জায়গায় ফিরে আসছে। শ্মশানের সীমানাটা যেন কোনো অশুভ জাদুতে বড় হয়ে গেছে। রনি দেখল, তার হাতের ঘড়িটা উল্টো দিকে ঘুরছে। সময় স্থির হয়ে গেছে। তখন তারা দেখল, মাটির নিচে থেকে শত শত হাত বেরিয়ে আসছে। সেই হাতগুলো মাটি খুঁড়ে বেরিয়ে আসছে, এবং তারা একে অপরকে টেনে মাটির নিচে নেওয়ার চেষ্টা করছে। তন্ময় পড়ে গিয়েছিল। সে দেখল, একটা মৃতদেহ যার অর্ধেক শরীর পোড়া, সে তার পা জাপটে ধরেছে। মৃতদেহটি ফিসফিস করে বলল, তারা চিহ্ন অনেক দিন ধরে রক্ত খায় না, আজ তোদের মাংস দিয়েই পেট ভরবে। তারা চিহ্ন। তন্ময় চিৎকার করতে গিয়ে দেখল, তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। চারপাশ থেকে শ্মশানের সেই অভিশপ্ত ছায়াগুলো তাকে ঘিরে ধরছে। তাদের চোখগুলো জ্বলন্ত কয়লার মতো লাল। ফারহান আর সাব্বির দেখল, তারা যে পথ দিয়ে এসেছিল সেখানে এখন কোনো রাস্তা নেই। তার বদলে সেখানে এখন এক বিশাল গহ্বর, যেখান থেকে আগুনের শিখা বের হচ্ছে। সেই আগুনের ভেতর থেকে শ্মশানের শত শত মৃত আত্মা উঠে আসছে। তারা সবাই একসাথে হাসতে শুরু করল। সেই হাসিটা এমন ছিল যে মনে হচ্ছিল কয়েক হাজার মানুষের হৃৎপিণ্ড একসাথে কেউ পিষে ফেলছে। গল্পের শেষটা আরও করুন। পরদিন ভোরে গ্রামবাসী শ্মশানে গিয়ে দেখল, সেখানে কিছুই নেই। কোনো প্রমাণ নেই, কোনো চিহ্ন নেই। শুধু চিতার ছাইয়ের ওপর 4 জোড়া মানুষের রক্তমাখা পায়ের ছাপ রয়ে গেছে, যা গিয়ে শেষ হয়েছে শ্মশানের পুকুরে। পুলিশ অনেক খুঁজেও তাদের কোনো হদিস পায়নি। কিন্তু আজও অমাবস্যার রাতে ওই শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় পথচারীরা শুনতে পায় 4টি আর্তনাদ, যা মিশে যাচ্ছে মাটির অনেক গভীরে। গ্রামের বৃদ্ধরা বলে, তারা মরেনি, তারা এখন ওই শ্মশানের পাহারাদার। তারা এখন নতুন কোনো পর্যটককে খুঁজছে, যারা তাদের সাথে সেখানে চিরস্থায়ীভাবে বসবাস করবে। গল্পের নাম রক্তাক্ত অমাবস্যা 2, অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাস। পরদিন ভোরে গ্রামটি যখন কুয়াশার চাদরে ঢাকা, তখন স্থানীয় এক জেলে সেই অভিশপ্ত পুকুর পাড়ে জাল ফেলেছিল।
জালের ভেতর মাছের বদলে উঠে এল রনির ব্যবহৃত সেই ভাঙা ঘড়িটি, যা এখনও উল্টো দিকেই টিকটিক করছে। পুকুরের পানি কালচে রঙের, যেন জমাট বাঁধা রক্ত। গ্রামবাসী জানে ওই পুকুরে কোনো মাছ নেই, আছে শুধু সেই অভিশপ্ত 4 যুবকের অতৃপ্ত আত্মা, যারা এখন পানির নিচে বন্দী। কিন্তু শ্মশানের অভিশাপ সেখানেই থামল না। ঘটনার ঠিক 3 দিন পর গ্রামের স্কুল শিক্ষক জনাব রফিক রাতে বাড়ি ফেরার সময় ঠিক সেই শ্মশানের পাশ দিয়ে যাচ্ছিলেন। চাঁদটা তখনও কুয়াশায় ঢাকা, অমাবস্যার বিষাদময় ঘোর এখনও কাটেনি। হঠাৎ তিনি শুনতে পেলেন ঝোপের আড়াল থেকে কেউ ফিসফিস করে কথা বলছে। স্যার, আমাদের বাঁচান, এখানে খুব ঠান্ডা। রফিক স্যার থমকে দাঁড়ালেন। কণ্ঠটা চেনা চেনা, একদম রনির মতো। কিন্তু রনি তো নেই। তিনি টর্চ জ্বালালেন। আলোর বৃত্তে ধরা পড়ল শ্মশানের সেই পুরনো শিব মন্দির। তিনি দেখলেন মন্দিরের দরজার ঠিক সামনে 4টি ছায়া বসে আছে। তাদের পরনে সেই পোশাক যা তারা সেদিন পরেছিল, কিন্তু এখন সেগুলো জীর্ণ, কাদা আর পচাগলা পাতায় মাখামাখি। রফিক স্যার ভয়ে পিছিয়ে যেতে চাইলেন, কিন্তু তার পা যেন মাটির সাথে গেঁথে গেছে। সেই ছায়াগুলো ধীরে ধীরে উঠে দাঁড়াল। তাদের পিঠ ছিল স্যারের দিকে। হঠাৎ সেই 4 জন একসাথে ঘাড় ঘোরাল। রফিক স্যারের বুকটা কেঁপে উঠল। তাদের কোনো মুখমণ্ডল নেই, সেখানে শুধু চামড়ার একটা মসৃণ পর্দা, যেন কেউ রংতুলি দিয়ে সব মুছে ফেলেছে। আমাদের সাথে খেলতে আসবেন স্যার? তন্ময়ের কণ্ঠে এবার শব্দ ভেসে এল। কিন্তু রফিক স্যার লক্ষ্য করলেন তন্ময়ের শরীরটা আসলে মাটি আর শ্মশানের ছাই দিয়ে তৈরি। স্যার দৌড়াতে শুরু করলেন, কিন্তু চারপাশ থেকে বাতাস ভারী হয়ে উঠল। বাতাসের বদলে ভেসে এল শ্মশানের সেই পোড়া মাংসের তীব্র গন্ধ। তিনি বুঝতে পারলেন শ্মশানের সীমানা এখন আর আগের মতো নেই। সেটা যেন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে পুরো গ্রামে। গ্রামের প্রতিটি বাড়ির দরজায় এখন নখের আঁচড় শোনা যাচ্ছে। গ্রামের মোড়ল, যিনি আগে সতর্ক করেছিলেন, তিনি সেদিন রাতে স্বপ্নে দেখলেন শ্মশানের সেই শত শত হাত তাকে টেনে মাটির নিচে নিয়ে যাচ্ছে। সেই হাতগুলো এখন আর রনি, সাব্বির, তন্ময় বা ফারহানের নয়, সেই হাতগুলো এখন গ্রামবাসীর হাত। শ্মশানের আত্মাগুলো এখন নিজেরা স্বাধীন হতে চাইছে, বিনিময়ে তারা কেড়ে নিচ্ছে গ্রামের জীবিতদের প্রাণ। পরদিন রফিক স্যারকে পাওয়া গেল তার নিজের পড়ার ঘরে অচৈতন্য অবস্থায়। তার চুলগুলো এক রাতেই সাদা হয়ে গেছে। তার হাতের তালুতে 4টি অদ্ভুত চিহ্ন, যা দেখতে অনেকটা রক্ত দিয়ে লেখা মানুষের হাতের ছাপের মতো। তিনি জ্ঞান ফেরার পর একটি কথাই শুধু বারবার বলছিলেন, তারা একলা নয়, তারা পুরো গ্রামটাকে তাদের শ্মশানের সীমানা বানিয়ে ফেলেছে। সেই ঘটনার পর থেকে গ্রামের মানুষ রাত 10টার পর ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছে। কিন্তু এখনও অমাবস্যার রাতে শ্মশানের পাশ দিয়ে যারা ভুল করে চলে যায়, তারা শুনতে পায় 4 জোড়া পায়ের শব্দ তাদের অনুসরণ করছে। আর সেই শব্দের পেছনে ভেসে আসে এক অশুভ ফিসফিসানি। গল্পের নাম রক্তাক্ত অমাবস্যা 3, শ্মশানের অভিশাপের শেষ সীমানা। রফিক স্যারের সেই ঘটনার পর গ্রাম জুড়ে নেমে এল এক চাপা আতঙ্ক। অমাবস্যার রাতগুলো এখন গ্রামের মানুষের কাছে মৃত্যুর সমার্থক। গ্রামের মোড়ল মারা যাওয়ার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠল। তার মৃত্যুর সময় তার ঘরভর্তি কাদা আর পোড়া ছাই পাওয়া গিয়েছিল, অথচ সে রাতে গ্রামে কোনো আগুন জ্বলেনি। গ্রামের মন্দিরগুলোতে এখন আর সন্ধ্যা প্রদীপ জ্বলে না। গ্রামের অদূরে যে পুরনো বটগাছটি আছে, সেখানে ঝুলে থাকা ঝুলন্ত শিকড়গুলো যেন রাত বাড়ার সাথে সাথে জীবিত হয়ে ওঠে। গ্রামের শেষ প্রান্তে থাকা পুকুরটির পানি এখন পুরোপুরি টকটকে লাল। আর সেই পুকুরের পাড়ে প্রতিদিন সকালে নতুন করে 4টি মানুষের পায়ের ছাপ দেখা যায়, যা ধীরে ধীরে গ্রামের প্রধান রাস্তার দিকে এগিয়ে এসেছে। অভিশাপ এখন আর শ্মশানের সীমানায় নেই, এটি এখন প্রতিটি বাড়ির দোরগোড়ায়। ঘটনার 1 সপ্তাহ পর গ্রামের তরুণ সাংবাদিক অভিক শ্মশানের সেই রহস্য উন্মোচনের সিদ্ধান্ত নিল। সে তার ক্যামেরা আর টর্চ নিয়ে বেরিয়ে পড়ল ঠিক রাত 12টার সময়। অমাবস্যার সেই নিঝুম রাত। অভিক যখন শ্মশানের সীমানায় পৌঁছাল, সে দেখল পুরনো শিব মন্দিরটির দরজা আজ খোলা। মন্দিরের ভেতরে কোনো ছায়া নেই, কিন্তু সেখান থেকে ভেসে আসছে প্রচণ্ড এক কান্নার শব্দ। অভিক ভেতরে পা রাখল। হঠাৎ মন্দিরের ভারী দরজাটা প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল। অন্ধকারে অভিক তার টর্চ জ্বালাতেই দেখল মন্দিরের চারদিকের দেয়ালে শত শত মানুষের মুখ। কিন্তু সেগুলো জীবন্ত নয়, সেগুলো যেন দেয়ালের ভেতর গেঁথে থাকা পাথরের মূর্তি, যাদের চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত। হঠাৎ চারপাশ থেকে শীতল বাতাস বইতে শুরু করল। অভিকের কানে ভেসে এল সেই পরিচিত ফিসফিসানি, আমাদের সাথে খেলতে এসেছ অভিক?
আমরা তো একা নই, আমরা এখন সবাই মিলে একটি পরিবার। অভিক চমকে পেছনে তাকাল। দেখল রনি, সাব্বির, তন্ময় আর ফারহান দাঁড়িয়ে আছে। তাদের মুখমণ্ডল এখন আর মসৃণ নয়, বরং তাদের চামড়া পচে ঝুলে পড়ছে। তাদের পেছনে দাঁড়িয়ে আছে গ্রামের মোড়ল, শিক্ষক রফিক এবং আরও অনেকে যারা গত কয়েকদিনে নিখোঁজ হয়েছিল। তাদের সবার দৃষ্টি স্থির এবং সবার চোখে সেই একই অদ্ভুত শূন্যতা। অভিক বুঝতে পারল, শ্মশানের অভিশাপ কেবল প্রাণ কেড়ে নিচ্ছে না, বরং যারা মারা যাচ্ছে তাদের সবাইকে সে তার নিজের অশুভ বাহিনীর অংশ করে নিচ্ছে। গ্রামের প্রতিটি মানুষের আত্মার ওপর এখন শ্মশানের দখল। ঠিক সেই মুহূর্তে অভিকের হাতের ক্যামেরাটি নিজে থেকেই জ্বলে উঠল। ক্যামেরার স্ক্রিনে সে দেখল শ্মশানের মাটির নিচে কোনো হাড়গোড় নেই, সেখানে রয়েছে এক বিশাল কালো গর্ত, যা যেন পাতালপুরীর প্রবেশপথ। আর সেই গর্ত থেকে উঠে আসছে এক অশুভ শক্তি, যা পুরো গ্রামকে টেনে নিয়ে যাচ্ছে অন্ধকারের অতল গহ্বরে। অভিক প্রাণপণে দরজা ধাক্কাতে শুরু করল, কিন্তু দরজা যেন এখন আর কাঠ নয়, বরং জীবন্ত মানুষের শরীরের মতো নরম ও আঠালো। তার মনে হল শ্মশানের মাটি তাকে গ্রাস করছে। সে চিৎকার করতে চাই, কিন্তু তার গলার আওয়াজ বের হওয়ার আগেই তার শরীর জমে পাথর হয়ে যেতে লাগল। পরদিন সকালে গ্রামের মানুষ শ্মশানে গিয়ে দেখল শিব মন্দিরের দরজার সামনে আরও একটি নতুন পাথরের মূর্তি তৈরি হয়েছে, যা দেখতে হুবহু সাংবাদিক অভিকের মতো। গ্রামের আকাশ তখনও কুয়াশাচ্ছন্ন। বাতাসে এখনও সেই পোড়া মাংসের গন্ধ। অভিশপ্ত পুকুরের লাল পানি এখন উপচে পড়ছে, আর দূর থেকে ভেসে আসছে সেই অশুভ হাসি, যা জানান দিচ্ছে শ্মশানের সীমা এবার পুরো গ্রাম ছাড়িয়ে বিশ্বের দিকে রওনা হওয়ার জন্য প্রস্তুত। গ্রামের মানুষ জানত না এই রক্তাক্ত অমাবস্যার রাত কখনো শেষ হওয়ার নয়, কারণ শ্মশানের অতৃপ্ত আত্মাগুলো এখন আর ক্ষুধার্ত নয়, তারা এখন শিকারী। গল্পের নাম রক্তাক্ত অমাবস্যা। ৪. নরকের তৃষ্ণা। শ্মশানের অভিশাপ এখন আর কেবল গল্পের কোনো উপাখ্যান নয়, এটি হয়ে দাঁড়িয়েছে এক জীবন্ত দুঃস্বপ্ন। অভিককে পাথরে পরিণত করার পর থেকে গ্রামটি যেন মানচিত্র থেকে মুছে যাওয়ার অপেক্ষায়। দিনের বেলাতেও গ্রামটিতে এখন আর সূর্যের আলো পৌঁছায় না, এক অদ্ভুত ধূসর কুয়াশা সবসময় চারপাশটাকে গ্রাস করে রাখে। পাখিদের ডাক শোনা যায় না, কুকুরগুলো আর রাতে কাঁদে না, তারা এক কোণে গুটিসুটি মেরে ভয়ে স্থির হয়ে থাকে। গ্রামের পরিস্থিতি এখন চরম পর্যায়ে। যে কুয়াশা আগে শুধু শ্মশানের সীমানায় সীমাবদ্ধ ছিল, তা এখন প্রতিটি বাড়ির বেডরুমে ঢুকে পড়েছে। রাতে যারা ঘুমাতে যাচ্ছে তারা সকালে আর জাগছে না। তাদের বিছানায় পাওয়া যাচ্ছে কেবল এক মুঠো কালো ধোঁয়া আর পচা পাতার গন্ধ। শ্মশানের সেই অশরীরী বাহিনী এখন আর রাতের অপেক্ষায় থাকে না, তারা দিনের আলোতেও ছায়ার মতো মানুষের পিছু নেয়। গ্রামের একমাত্র অবশিষ্ট সাহসী ব্যক্তি বৃদ্ধ হাজী সাহেব, যিনি অনেক বছর আগে শ্মশানের সেই শিব মন্দিরের রহস্য নিয়ে কিছু প্রাচীন পুঁথি সংগ্রহ করেছিলেন, তিনি বুঝতে পারলেন এই অভিশাপের উৎসটা ঠিক কোথায়। তিনি সবাইকে ডেকে বললেন, শ্মশান তো কেবল একটি স্থান, আসল অভিশাপটি লুকিয়ে আছে শ্মশানের ঠিক নিচে থাকা সেই পাতালপুরীর প্রবেশপথে, যা রনিরা সেদিন তাদের কৌতূহলী হাতে খুলে ফেলেছিল। ওই গর্ত থেকে উঠে আসা অশুভ শক্তি এখন গ্রামকে তাদের খাবার হিসেবে বেছে নিয়েছে। অমাবস্যার ঠিক আগের রাত। বাতাসটা তখন অন্যরকম, যেন কোনো এক বিশাল জন্তুর দীর্ঘশ্বাস। হাজী সাহেব একদল সাহসী যুবককে নিয়ে হাতে মশালার পুরনো তান্ত্রিক মন্ত্র পড়া কিছু চিহ্ন নিয়ে শ্মশানের দিকে রওনা হলেন। তাদের লক্ষ্য সেই শিব মন্দিরের মাটির গভীরে গিয়ে অভিশপ্ত দ্বারটি সিল করে দেওয়া। শ্মশানের কাছাকাছি পৌঁছাতেই মাটি কেঁপে উঠল। চারিদিক থেকে অগণিত হাত মাটি ফুঁড়ে বেরিয়ে এল। সেগুলো কেবল রনি, ফারহান বা অভিকের নয়, সেগুলো শত শত বছর ধরে শ্মশানে কবর দেওয়া মৃতদের হাত। হাতগুলো যেন তৃষ্ণার্ত, তারা হাজী সাহেবদের পোশাক ধরে টানতে শুরু করল। বাতাসে ভেসে এল হাজারো কণ্ঠের সম্মিলিত আর্তনাদ, আমাদের মুক্তি নেই, তোমাদেরও হবে না। এসো, আমাদের সাথে অন্ধকারে এসো। হাজী সাহেব মন্ত্র পড়া শুরু করলেন, কিন্তু অদ্ভুত ব্যাপার, তার মুখের ভাষা যেন বাতাসের গর্জনে ঢাকা পড়ে যাচ্ছে। শ্মশানের মাটি যেন তরল হয়ে আসছে। হঠাৎ মন্দিরের ভেতর থেকে বেরিয়ে এল এক বিশাল ছায়ামূর্তি। এটি কোনো মানুষের আকৃতি নয়, এটি এক অন্ধকার দানব, যার চোখগুলো আগুনের মতো জ্বলছে। এই দানবটি সেই অভিশাপের মূল উৎস। দানবটি অট্টহাসি দিয়ে বলে উঠল, তোমরা যেটাকে অভিশাপ বলছ, সেটা আমার তৃষ্ণা। এই গ্রামটি এখন আমার নতুন ঠিকানা। আমি ক্ষুধার্ত, গত 100 বছর ধরে এই মাটির নিচে আটকা পড়েছিলাম। মুহূর্তের মধ্যে হাজী সাহেবের সঙ্গীরা একে একে অদৃশ্য হতে লাগল। কেউ চিৎকার করারও সুযোগ পেল না।
তারা যেন শূন্যে মিলিয়ে গেল, কেবল রয়ে গেল তাদের পরনের কাপড়। হাজী সাহেব বুঝতে পারলেন, তিনি কোনো সাধারণ আত্মার সাথে লড়াই করছেন না, তিনি লড়াই করছেন এক প্রাচীন অশুভ সত্তার সাথে, যা সময়ের সাথে সাথে আরও শক্তিশালী হয়েছে। তিনি তার শেষ সম্বল, বংশপরম্পরায় পাওয়া একটি পবিত্র রৌপ্য মুদ্রা বের করলেন। এটি শ্মশানের অভিশাপ ভাঙার শেষ উপায়। তিনি যখন মুদ্রাটি মন্দিরের দরজায় স্থাপন করতে গেলেন, ঠিক তখনই চারপাশটা রক্তবর্ণ হয়ে উঠল। আকাশ থেকে বৃষ্টির বদলে ঝরতে শুরু করল রক্ত। গ্রামবাসী যারা দূরে দাঁড়িয়ে দেখছিল, তারা দেখল পুরো গ্রামটাই ধীরে ধীরে মাটির নিচে তলিয়ে যাচ্ছে। হাজী সাহেব চিৎকার করে উঠলেন, এ অভিশাপ ভাঙার নয়, এ অভিশাপ নিজের পিঠে নিয়ে শেষ করার। তিনি মুদ্রাটি মন্দিরের গহ্বরে নিক্ষেপ করলেন। সাথে সাথে এক বিকট শব্দে কেঁপে উঠল পুরো অঞ্চল, যেন পৃথিবীর বুক চিরে নরকের দরজা বন্ধ হয়ে যাচ্ছে। আলো আর অন্ধকারের এক প্রচণ্ড সংঘাত শুরু হল। কিছুক্ষণ পর সব নীরব। সকালে যখন সূর্যের আলো গ্রামের ওপর পড়ল, গ্রামবাসী দেখল শ্মশানটি আর নেই। সেখানে শুধু এক বিস্তীর্ণ কালো গর্ত, আর গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই শিব মন্দিরটি, যা এখন মাটির সাথে মিশে গেছে। কিন্তু গ্রামটি আর আগের মতো নেই। প্রতিটি বাড়ির দরজায় এখন নখের আঁচড়। দেয়ালের ভেতর থেকে এখনও শোনা যায় সেই 4 যুবকের অট্টহাসি। মানুষটি যে সাহস করে গর্তের কাছে গিয়েছিল, সে জানাল গর্তের ভেতরে এখনও কেউ ফিসফিস করে কথা বলছে, আমরা এখনও আছি, আমরা তোমাদের গ্রামটাকেই এখন আমাদের শ্মশান বানিয়ে নিয়েছি। সেই থেকে আজ অবধি কেউ জানে না গ্রামটি জীবিতদের নাকি মৃতদের। অমাবস্যার রাতে যদি কখনো ভুল করেও সেই গ্রামের পাশ দিয়ে যান, তবে খেয়াল করবেন আপনার ছায়াটা কি আপনার চেয়ে কিছুটা দ্রুত হাঁটছে, নাকি সেটি আসলে শ্মশানের অভিশাপ, যা আপনাকে টানতে চাইছে সেই অন্তহীন অন্ধকারের দিকে। গল্পের নাম রক্তাক্ত অমাবস্যা 5, শ্মশানের অভিশাপে চেইন রিয়াকশন। গ্রামটির অস্তিত্ব এখন মানচিত্রের কোনো বাস্তব কোণ নয়, এটি যেন নরকের একটি প্রচ্ছদপট। হাজী সাহেবের সেই রৌপ্যমুদ্রা দেওয়ার প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে, বরং সেটি দানবটির ক্ষুধার আগুনকে আরও উস্কে দিয়েছে। শ্মশান এখন আর কোনো ভৌগোলিক সীমানায় সীমাবদ্ধ নেই, শ্মশান এখন গ্রামের প্রতিটি মানুষের রক্তকণিকায় মিশে গেছে। যেদিন শ্মশান মন্দিরটি মাটির সাথে মিশে গিয়েছিল, সেদিন গ্রাম্যবাসী ভেবেছিল হয়তো তারা মুক্তি পেয়েছে, কিন্তু সেই ধারণা ছিল তাদের জীবনের সবচেয়ে বড় ভুল। পরদিন ভোরে গ্রামের প্রতিটি শিশু একসাথে কেঁদে উঠল। তাদের প্রত্যেকেরই চোখের মণি সাদা হয়ে গেছে, আর তাদের গলার স্বর শোনা যাচ্ছে অশুভ কোনো শক্তির মতো, যা রনি, সাব্বির, তন্ময় আর ফারহানের কণ্ঠের এক বিকৃত মিশ্রণ। গ্রামের মোড়ল থেকে শুরু করে সাধারণ কৃষক, সবাই এখন এক অদ্ভুত ট্রান্স বা সম্মোহনের শিকার। তারা দিনের বেলায় স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করে, কিন্তু যেই সূর্য ডুবে অমাবস্যার ঘোর নেমে আসে, অমনি তারা সবাই একজোট হয়ে গ্রামের সীমানার দিকে ছুটতে থাকে, যেন অদৃশ্য কোনো সুতোয় কেউ তাদের টেনে নিয়ে যাচ্ছে। ঠিক মাঝরাতে গ্রামবাসী দেখল এক ভয়াবহ দৃশ্য। শ্মশানের সেই কালো গর্ত থেকে বেরিয়ে আসছে হাজার হাজার হাত পাথরে পরিণত হওয়া সেই অভিক এবং অন্য গ্রামবাসীদের হাত। সেই হাতগুলো জীবন্ত মানুষের শরীরের ওপর পড়ছে এবং তাদের শরীর থেকে চামড়া তুলে নিয়ে নিজের দেহে লাগাচ্ছে। এটা কোনো সাধারণ মৃত্যু নয়, এটা হলো পুনর্জন্মের এক পৈশাচিক খেলা। আত্মাগুলো শরীর খুঁজছে, আর যারা জীবিত আছে তারা এখন কেবলই এক একটি মাংসের আধার। গ্রামের একমাত্র স্কুল শিক্ষক রফিক স্যার, যিনি আগে অচৈতন্য হয়ে বেঁচে ফিরেছিলেন, তিনি এখন আর মানুষ নন। তার গলার নলি দিয়ে টপটপ করে কালো রক্ত পড়ছে। তিনি ঘরের দেয়ালে রক্ত দিয়ে বড় বড় অক্ষরে লিখেছেন, সীমানা শেষ হয়নি, শুরু হয়েছে নতুন অধ্যায়। বাতাসে এখন আর বাতাসের শব্দ নেই, আছে হাড় ভাঙার শব্দ। গ্রামের প্রতিটি বাড়ি এখন এক একটি কবরে পরিণত হয়েছে। যে বাড়িতে মানুষ আশ্রয় নিয়েছে, সেই বাড়ির ছাদ দিয়ে রক্ত ঝরছে। গ্রামটি যেন এক বিশাল রক্তচোষা দানব। যারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদের পিছু ধাওয়া করছে রনির কাটা মাথাটা, যা শূন্যে ভেসে বেড়াচ্ছে আর অট্টহাসি দিচ্ছে। কোথায় পালাচ্ছিস? তোদের রক্ত দিয়েই তো আমাদের শ্মশানটা আবার গড়ে তুলতে হবে। হঠাৎ গ্রামের আকাশ চিরে বিদ্যুৎ চমকাল। সেই বিদ্যুতের আলোয় গ্রামবাসী দেখল, শ্মশানের সেই দানবটি এখন আর কেবল অন্ধকার নয়, সে এখন গ্রামের মানুষের অবয়বে শত শত হাত নিয়ে দাঁড়িয়ে আছে। সে বলতে শুরু করল, এই গ্রাম এখন আমার। এখানে জন্ম নেওয়া প্রতিটি শিশু এখন থেকে শ্মশানের সেবক। তোমাদের রক্তে এই অভিশপ্ত মাটি বারবার সিক্ত হবে। গ্রামবাসীরা একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ছে।
তারা নিজেরাও জানে না তারা কেন এটা করছে। শ্মশানের অভিশাপ এখন তাদের মস্তিষ্কের ভেতর বসে তাদের নিয়ন্ত্রণ করছে। মা তার সন্তানকে জ্যান্ত কবর দিচ্ছে, বন্ধু তার বন্ধুকে কামড়ে রক্ত পান করছে। এটি শ্মশানের অভিশাপের সেই চেইন রিয়াকশন যা থামানোর ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নেই। ভোরবেলা যখন সূর্য উঠল, গ্রামটি যেন এক বিশাল শ্মশান। কোনো মানুষ নেই, কোনো শব্দ নেই, ঘরবাড়িগুলো পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু বাতাসের আর্তনাদ এখনও থামেনি। শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় পথিকরা এখনও দেখতে পায় 4টি ছায়া পুকুর পাড়ে বসে আছে এবং একটি ভাঙা ঘড়ি এখনও উল্টো দিকে টিকটিক করে বাজছে। তারা চিহ্ন টিক টক, টিক টক, তারা চিহ্ন। আর সেই ঘড়ির কাঁটার সাথে সাথে ভেসে আসে অশুভ ফিসফিসানি, আমরা তো শেষ হইনি, আমরা তো এখন তোমাদের সবার ভেতর। পরবর্তী শিকার কে হবে, তুমি নাকি তোমার পাশের জন? শোনা যায় এখনও সেই গ্রামের বাতাসে পোড়া মাংসের গন্ধ লেগে আছে, আর প্রতিটি অমাবস্যার রাতে গ্রামের চারপাশ থেকে ভেসে আসে হাজার হাজার মানুষের সম্মিলিত দীর্ঘশ্বাস, যা জানান দেয় শ্মশানের অভিশাপ কখনো শেষ হয় না, কেবল জায়গা বদল করে। গল্পের নাম রক্তাক্ত অমাবস্যা 6, মহাপ্রলয়ের বিষবাষ্প। শ্মশানের অভিশাপ এখন আর গ্রাম বা কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানায় আটকে নেই। এটি যেন এক অদৃশ্য ভাইরাস যা বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। গ্রামটি এখন সম্পূর্ণ জনশূন্য, একটি মরা নগরী যেখানে কেবল কুয়াশার চাদরে ঢাকা পড়ে আছে বিভীষিকা। কিন্তু আসল ভয়াবহতা শুরু হল যখন সেই গ্রামের পালানো 2-1 মানুষ পাশের শহরে আশ্রয় নিল। শহরের আধুনিক ব্যস্ততার ভিড়ে সেই অভিশপ্ত 4 জনের ছায়াগুলো মিশে গেল। কেউ জানত না তাদের রক্তে মিশে আছে শ্মশানের সেই মাটি, যা এখন শহরের কংক্রিটের দেয়ালেও ছড়িয়ে পড়েছে। শহরের বড় বড় অট্টালিকাগুলো হঠাৎ রাতের অন্ধকারে কাঁপতে শুরু করল। লিফটে যারা উঠছে তারা মাঝপথেই অদৃশ্য হয়ে যাচ্ছে, আর লিফটের দেয়ালে ভেসে উঠছে সেই রক্তমাখা হাতের ছাপ। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ঘটল অমাবস্যার রাতে। শহরের আকাশটা কুচকুচে কালো হয়ে গেল। কোনো মেঘ ছিল না, ছিল কেবল এক ঘনীভূত অন্ধকার যা মানুষকে শ্বাস নিতে দিচ্ছিল না। শহরের রাস্তায় যারা গাড়ি চালিয়ে যাচ্ছিল তারা দেখল আয়নায় তাদের পেছনে বসে আছে সেই 4 যুবক, রনি, সাব্বির, তন্ময় আর ফারহান। তাদের শরীর থেকে তখনও পোড়া মাংসের গন্ধ আসছে। তারা কোনো কথা বলছে না, কেবল তাদের ভাঙা ঘড়িটির কাঁটা উল্টো দিকে ঘোরার শব্দ। তারা চিহ্ন টিক টক, টিক টক, তারা চিহ্ন পুরো শহরের স্পিকার আর মোবাইলের নেটওয়ার্কে ছড়িয়ে পড়ল। মানুষ আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করল, কিন্তু যেদিকেই যায় সেদিকেই তারা সেই গ্রামের সেই পুরনো শ্মশানের দেখা পাচ্ছে। অফিসের মেঝে ফুঁড়ে বেরিয়ে আসছে কবরের মাটি, শপিং মলের কাঁচ ভেঙে রক্ত নেমে আসছে। শহরের মোড়ে মোড়ে ট্রাফিক সিগন্যালগুলো বদলে গিয়ে জ্বলছে সেই অশুভ আগুনের বর্ণ, সবুজ বা লালের বদলে কেবল গাঢ় কালো। হঠাৎ শহরের টিভি স্টেশনগুলো হ্যাক হয়ে গেল। সেখানে ফুটে উঠল সেই ভাঙা ঘড়িটি, আর সাথে শোনা গেল সেই অশুভ ফিসফিসানি, তোমরা ভেবেছিলে গ্রাম থেকে পালিয়ে বাঁচবে? তোমরা তো আমাদেরই বংশধর, তোমরা তো আমাদেরই আত্মার অংশ। পুরো শহর এক বিশাল উন্মাদনায় ডুবে গেল। মানুষ একে অপরের ওপর চড়াও হচ্ছে, নিজের ছায়াকে ভয় পাচ্ছে। কিন্তু সবচেয়ে বিভীষিকাময় রূপটি দেখল শহরের মেয়রের বাড়ির সামনে। সেখানে মাটি ফুঁড়ে বেরিয়ে এলহাজি সাহেবের সেই পবিত্র রৌপ্য মুদ্রা, কিন্তু সেটি এখন আর রৌপ্য নয়, সেটি এখন জমাট বাঁধা মানুষের খুলি দিয়ে তৈরি। আর সেই খুলির ভেতর থেকে বেরিয়ে আসছে অজস্র বিচ্ছু আর পোকা, যা মানুষের কানে ঢুকে তাদের মস্তিষ্কের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। শ্মশানের সেই দানবটি এখন আর কোনো ছায়া নয়, সে এখন শহরের প্রতিটি দেয়ালে প্রতিবিম্বিত হচ্ছে। সে এখন মানুষের চোখের মণি দিয়ে তাকিয়ে আছে। শহরের প্রতিটি নাগরিক এখন একটি জীবন্ত শ্মশানের বাসিন্দা। কেউ ঘুমালে আর জাগছে না, কেউ জেগে থাকলেও তার শরীর অকেজো হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত যখন অমাবস্যার চাঁদ ঠিক মাথার ওপর এল, শহরটি যেন নিথর হয়ে গেল। মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের হৃদস্পন্দন নেই। তারা এখন সেই অভিশপ্ত বাহিনীর নতুন সৈন্য। তারা এখন শ্মশানের সেই 4 যুবকের সেবক। আর দূরে সেই ধ্বংস হয়ে যাওয়া গ্রাম থেকে ভেসে আসছে এক অট্টহাসি, যা এখন পুরো পৃথিবীর বাতাসের সাথে মিশে গেছে। শ্মশানের অভিশাপ এখন বিশ্বজনীন। আর আপনার ঘরের কোণে, আয়নার সামনে কিংবা মোবাইলের স্ক্রিনে লক্ষ্য করুন, আপনার ছায়াটি কি স্থির আছে, নাকি সেটি ধীরে ধীরে আপনার দিকে হাত বাড়াচ্ছে? মনে রাখবেন, অমাবস্যার রাতে আপনি একা নন।
আমরা সবাই এখন শ্মশানের অংশ। এই অশুভ খেলাটির কোনো শেষ নেই, কারণ শ্মশানের আত্মাগুলো অমর, আর তাদের দীর্ঘশ্বাস এখন আপনার চারপাশের বাতাসে। এই রক্তমাখা গল্পের শেষ এখানেই, কিন্তু বাস্তবতার শ্মশান কেবল শুরু হয়েছে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এই ধরনের আরও রহস্যময় ও ভৌতিক গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।